22, 23, 24 ফরচুন বরিশালের রান চেজের সময় 16 ওভার শেষে গিয়ে আমি এই তিনটা সংখ্যার দিকে নজর রাখছিলাম, আলাদা করে নজর পড়ছিল। সেটা কেন? সেঞ্চুরি থেকে তামিম ইকবাল 22 রান দূরে, জয় থেকে ফরচুন বরিশাল 23 রান দূরে, ইনিংসে বল বাকি রয়েছে 24টি। সেই কারণেই এই 22, 23, 24 না, 17 নম্বর ওভারটি যে তাসকিন আহমেদ করলেন এরপর সেই ওভারটাতে মুশফিকুর রহিম ছক্কা মারলেন, 4 মারলেন, লেগ বাই থেকেও 4 রান চলে আসলো। ফলে ওইখানটাতে নিশ্চিত হয়ে যায় যে ফরচুন বরিশাল জিতছে নিশ্চিতভাবেই, কিন্তু তামিম ইকবালের সেঞ্চুরিটা আর হচ্ছে না। তামিম নেক্সট ওভারে ছক্কা মেরে 86 রানেই তিনি অপরাজিত থাকলেন, সেঞ্চুরি থেকে 14 রান দূরে। তারপরেও ফরচুন বরিশালের ক্যাপ্টেন খুব একটা মাইন্ড করবেন বলে মনে হয় না। নিজে সেঞ্চুরি না পেলেও ফরচুন বরিশাল তো চ্যাম্পিয়নের মতোই ফিরল। আগের ম্যাচে রংপুর রাইডার্সের কাছে ওই রকমভাবে বিধ্বস্ত হওয়ার পরে এইরকম একটা রাজস্বিক কামব্যাক বরিশালের জন্য ভীষণ রকম প্রয়োজন ছিল, এবং সেইটা তারা করলো দুর্বার রাজশাহীর বিপক্ষে। যেই দুর্বার রাজশাহীকে হারিয়ে টুর্নামেন্টে তাদের পথ চলাটা শুরু হয়েছিল। ঢাকার মতো সিলেটেও ফরচুন বরিশাল হারিয়ে দিল দুর্বার রাজশাহীকে। এইবার আরও একটু সহজে, আরও একটু আয়েসে। সেখানটাতে আপনি টার্নিং পয়েন্ট আসলে কোনটাকে বলবেন আমার সঙ্গে মিলিয়ে নিতে পারেন। দেখুন, দুর্বার রাজশাহী প্রথম ম্যাচটাতে বরিশালের বিপক্ষে একটা অঘটনের মঞ্চটা সেট করে ফেলেছিল। তারা 197 রান করেছিল, 197 রান করেও তারা জিততে পারেনি। এই ম্যাচটাতে যখন তারা 168 রান মাত্র করেছে, তারপরে তারা কিভাবে জিতবে? এটা নাইট গেম। এইখানটাতে ব্যাটিং করা পরে যে দল ব্যাটিং করবে ডিউটির কারণে সেটা আরও বেশি সহজ। এবং যখন ডে ম্যাচটাতেই সিলেটে এই আজকের দিনেই 205 রান তারা করেই সেকেন্ড টিম জিতে গিয়েছে রংপুর রাইডার্স, তো সেইখানটাতে 168 কিভাবে ডিফেন্ড করবে দুর্বার রাজশাহী? আর তাদের বোলিং লাইন আপ যাচ্ছে তাই, তাসকিন আহমেদ এবং আর কেউ নাই। মানে তাসকিন যদি ভালো করেন, তাসকিন যদি ভালো খেলেন, তাসকিন যদি দুর্দান্ত বোলিং করেন, সেক্ষেত্রেই কেবল তাদের বোলিং লাইন আপটাকে অন্যদেরকে একটু একটু ভালো লাগতে পারে, কিন্তু এর বাইরে তাদের বোলিং লাইন আপে আসলে অ্যাবসলিউটলি কিচ্ছুই নেই। ওই যে 168 রান তারা করেছে সেইটাকে ডিফেন্ড করে জয়ের অবস্থাতে তাই তারা কোনোভাবেই ছিল না। আমি ম্যাচ শেষে দেখছিলাম যে রাজশাহীর ক্যাপ্টেন আনামূলক বিজয় তিনি বলছিলেন যে 20-25টা রান আমাদের শর্ট হয়েছে, 25টা রান হলে ম্যাচটা অন্যরকম হতে পারতো। কেন ভাই হয় নাই? কেন ভাই করতে পারেননি? এইটা তো দুর্বার রাজশাহী নিজেদের ব্যর্থতা, এবং সেই ব্যর্থতা থেকে ক্যাপ্টেন বিজয়কেও আসলে বাদ দেওয়ার উপায় নেই। দেখুন, 168 রান যখন তারা করতে নেমেছে ফরচুন বরিশাল, তাদের ওপেনার প্রীতম কুমারের উইকেট তারা শুরুর দিকেই হারিয়েছে। 9 বলে 3 রান করে তিনি আউট হয়েছেন, যিনি নাজমুল হোসেন শান্তর জায়গায় একাদশে এসেছেন। শান্তকে কিন্তু প্রথম 2 ম্যাচে তিনি সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন, ফলে এই ম্যাচটাতে তাকে 0 রান আউট হয়েছেন, এই ম্যাচটাতে তাকে একাদশ থেকে ড্রপ করা হয়েছে। প্রীতম কিন্তু এমন কিছু করতে পারলেন, তার জন্য একটা হিউজ অপরচুনিটি ছিল, কিন্তু তিনি আসলে আউট হয়ে গেলেন। কাইল মায়ার্স যোগ দিলেন তামিমের সঙ্গে, এবং দুইজনেই হচ্ছে গিয়ে হাত খুলে মারা শুরু করলেন। 6th ওভারে গিয়ে কাইল মায়ার্স আউট হয়েছেন 11 বলে 24 রান করে, কিন্তু পাওয়ার প্লে শেষে দেখা গেল যে তারা 2 উইকেটে 62 রানে পৌঁছে গিয়েছে। এখন যখন আপনি হচ্ছে গিয়ে 169 রানের টার্গেট ব্যাটিং করবেন, পাওয়ার প্লেতেই 2 উইকেটে 62 রানে পৌঁছে যাওয়া মানে মোটামুটি কাজটা ওই জায়গাটাতে হয়ে যাওয়া। তাওহিদ হৃদয় 10th ওভারে আউট হয়েছেন, কিন্তু সেই আউট হওয়ার পরও দেখা গিয়েছে যে বাকি 10 ওভারে আর মাত্র 76 রান দরকার ওইখানটাতে ফরচুন বরিশালের জয়ের জন্য। তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের অবিচ্ছিন্ন জুটিতে তারা বেশ সহজেই 45 বলেই সেই 76 রান করে ফেলেছে। 15 বল হাতে রেখেই তারা জয়টা নিশ্চিত করে ফেলেছে। মুশফিক নিজেও হচ্ছে গিয়ে 24 বলে অপরাজিত 34 রানের একটা কনফিডেন্স বুস্টিং একটা ইনিংস খেলেছেন। আর তামিম তো দারুণ খেলেছেন। প্রথম 2 ম্যাচে তার ব্যাট সেভাবে হাসেনি, সেকেন্ড ম্যাচটাতে যদিও 20 করেছিলেন, কিন্তু এই ম্যাচে তামিমকে দেখা গেল সেই ভিনটেজ তামিম রূপে। হ্যাঁ, শুরুর দিকে গিয়ে তাসকিনের একটা বলে তার মিসকিউ হয়েছিল, এর বাইরে খুবই কন্ট্রোলড একটা ইনিংস তিনি খেলেছেন, কিন্তু সেই কন্ট্রোলড ইনিংসেও এগ্রেশনের কোনো অভাব ছিল না। দারুণ ব্যাটিং তিনি করেছেন, স্পেশালি কাভার দিয়ে তিনি যে কাভার ড্রাইভ যে কতগুলো মেরেছেন সেগুলো একেবারে মানে চোখ ধাঁধানো। তামিমের মতো একটা ইনিংস খেলেছেন, এবং 48 বলে 86 রান করে তিনি অপরাজিত ছিলেন। লাস্টে তো ছক্কা মেরেই ম্যাচটা শেষ করলেন, দলের ম্যাচটা জেতালেন। এখন ফরচুন বরিশাল প্রথম ম্যাচে রাজশাহীর বিপক্ষে জিতেছিল, পরের ম্যাচটাতে রংপুর রাইডার্সের কাছে তারা হেরে যায়, শুধু না খুব বাজেভাবে হেরে যায়, মাত্র 124 রানে অল আউট হয়ে তারা 8 উইকেটে হেরে যায়। ফলে তাদের এই কামব্যাকটা প্রয়োজন ছিল, সেই কামব্যাকটা তারা এই ম্যাচে করতে পেরেছে। রাজশাহীর ক্ষেত্রে সেখানে দেখুন তাদের এইটা 4 নম্বর ম্যাচে 3 নম্বর পরাজয়, শুধুমাত্র তারা ঢাকার বিপক্ষে জিতেছিল। এবং এই ম্যাচটাতে কি ওই যেটা আমি বলছিলাম যে শেষে গিয়ে তাদের ক্যাপ্টেন বিজয় 20-25 রানের আক্ষেপ করছিলেন, সেই দায় থেকে তিনি নিজেকে আসলে মুক্ত করবেন কিভাবে?
এইখানটাতে তো ফরচুন বরিশালের বিপক্ষে দুর্বার রাজশাহী তারা যে আগে ব্যাটিং করেছিল সেখানে হারিসের উইকেটটা শুরুতে গিয়েছে, কিন্তু জিসান আলম যিনি একাদশে ফিরেছেন 2টা ম্যাচে পরপর 0 রানে আউট হয়ে যাওয়ার পর থার্ড ম্যাচে একাদশ থেকে ড্রপ করা হয়েছিল। এই ম্যাচে একাদশে ফিরে কিন্তু তিনি হচ্ছে 27 বলে 38 রানের একটা মোটামুটি ভালো নক খেলেছেন। বিজয় একটা সাইড থেকে ধরে রেখেছিলেন, ইয়াসির রাব্বির সাথেও তার ওই জুটিটা বেশ ভালোই হয়ে উঠছিল। 15 ওভার শেষে 2 উইকেটে 133 রানে পৌঁছে গিয়েছিল দুর্বার রাজশাহী। এখন 15 ওভার শেষে 2 উইকেটে 133, হাতে বাকি আছে শেষ 5টা ওভার 30টা বল 8 উইকেট। এই জায়গাটা থেকে রান কত হতে পারে ভাই? 133 থেকে এই জায়গায় রানটা হচ্ছে গিয়ে 200 পর্যন্ত হয়ে যেতে পারে। এটা এমন কোনো অসম্ভব কিছু না। শেষ 5 ওভারে 67 রান 8 উইকেট হাতে নিয়ে হতে পারে না? অবশ্যই হতে পারে, কিন্তু সেইটা হয়নি। 16 নম্বর ওভারে ফার্স্ট বলে ইয়াসির রাব্বি আউট হয়ে গেলেন, আর আনামূলক বিজয় যেই ব্যাটিংটা করলেন সেইটা আসলে খুবই প্যাথেটিক ছিল। শেষ 5 ওভারে গিয়ে এই দুর্বার রাজশাহী মাত্র 35 রান যোগ করতে পেরেছে, যেটা 60 রান হলেই তাদের ক্যাপ্টেনের হিসাব মতো তাদের ওই যে এক্সট্রা 25টা রান হয়েছে। সেটা হলেও যে তারা জিততে পারতো বিষয়টা সেটা নয়, কিন্তু অ্যাটলিস্ট ফাইট করার মতো একটা টোটালের জায়গাটাতে তারা যেতে পারতো। আনামূলক বিজয়ের ইনিংসটা খুবই স্ট্রেঞ্জ ছিল এই অর্থে যে তিনি তার প্রথম 11 বলেই 21 রান করেছেন, 4টা বাউন্ডারি মেরেছেন, এবং এরকম একটা ব্যাটিং প্যারাডাইজে এরপর যে তিনি 24টা বল আরও ক্রিজে ছিলেন, সেই 24 বলে তিনি আর কোনো বাউন্ডারি মারতে পারেননি। শেষ 24 বলে মাত্র 18 রান করেছেন। সো তার হচ্ছে গিয়ে ওই 35 বলে 39 রানের ইনিংসটা খুবই স্ট্রেঞ্জ ছিল। স্পেশালি হচ্ছে ওই যে সেকেন্ড হাফের যে ব্যাটিংটা, ওইখানটাতে হচ্ছে ইয়াসির যদি রাব্বির উইকেটটা নিয়েও ব্রেক থ্রু দিয়েছেন শাহিন শাহ আফ্রিদি, আর এখানটাতে বিজয়কেও আউট করেছেন শাহিন শাহ আফ্রিদি। লাস্টের 5 ওভারে তারা মাত্র 35 রান তুলতে পেরেছে, মাত্র একটা বাউন্ডারি। লাস্ট ওভারে আকবর আলী শুধু একটা ছক্কা মেরেছেন। ফলে এই জায়গাটাতেই বরিশাল তাদের জয়টা অনেকাংশে নিশ্চিত করে ফেলায়। আমি বলছি যে তারা যদি 200 রানও করতে দুর্বার আসে, তারপরও এই ফরচুন বরিশালের যে ব্যাটিং লাইন আপ তাদের পক্ষে রান তারা করে যেটা সম্ভব। ঢাকাতেই তো তারা তাদের 197 রান তারা করে জিতেছে যে দুর্বার আসে। সো এই ক্ষেত্রেও সেটা অসম্ভব ছিল না। আর পরবর্তীতে যত ইজিলি ব্যাটিং করছেন স্পেশালি তামিম ইকবাল, সেটা তিনি দেখিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত গিয়ে এই যে জয়টা ফরচুন বরিশালের কামব্যাক ভিক্টরি, তামিম ইকবাল সেঞ্চুরি পাননি, শুধুমাত্র ওইটুকু একটু আক্ষেপ, একটু আঘাত থাকতে পারে। এর বাইরে সবকিছুই তাদের একেবারে পারফেক্টলি এই ম্যাচটাতে ক্লিক করেছে। সেইখানটাতে টার্নিং পয়েন্ট না, আমি তাদের ব্যাটিং ইনিংসের কোনো জায়গাটাকে আনতে চাচ্ছি না, কেননা 168 তারা করে তারা জিতবেই। ওই যে বোলিং ইনিংসের শেষ 5 ওভারে যে মাত্র 35 রান দিয়েছে ফরচুন বরিশাল, দুর্বার রাজশাহী যে মাত্র 35 রানের বেশি নিতে পারেনি, ওইটাকেই আমার কাছে মনে হয় ফরচুন বরিশালের এই ম্যাচে জয়ের টার্নিং পয়েন্ট। কি বলবেন আপনি?